হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের মেজর পেপার 5-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো মাও জেদংয়ের সাংস্কৃতিক বিপ্লব। ঠিক আছে, এটা থাকবে তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 5-এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিজের রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পুরোপুরি 50% অফ। তো এই অফারটার সুযোগ নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে তো সেই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার যে তোমাদের মেন টপিক রয়েছে যে মাও জেদুংয়ের সাংস্কৃতিক বিপ্লব কি রয়েছে দেখো। আচ্ছা, তো আধুনিক চীনের ইতিহাসে তথা মার্ক্সীয় রাজনৈতিক দর্শনে মাও জেদংয়ের সাংস্কৃতিক বিপ্লব একটি যুগান্তরকারী এবং বিতর্কিত অধ্যায়। ঠিক আছে, আধুনিক চীনের যে ইতিহাস রয়েছে এই চীনের ইতিহাসে মাও জেদংয়ের যে সাংস্কৃতিক বিপ্লব এটা কিন্তু খুবই একটা যুগান্তরকারী এবং বিতর্কিত অধ্যায়। 1966 সালে মাও জেদং চীনে এই সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের ডাক দেন। ঠিক আছে, 1966 সালে মাও জেদং যে ছিলেন তিনি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের জন্য ডাক দেন, যা 1976 সালে তার মৃত্যু পর্যন্ত স্থায়ী ছিল। ঠিক আছে, 1976 সালে আন্দোলন শুরু করেছিলেন তিনি 66 এবং 10 বছর পরে তার মৃত্যু পর্যন্ত কিন্তু এটা চলতেই ছিল। ঠিক আছে, স্থায়ী ছিল। প্রাতিষ্ঠানিক পরিভাষায় একে মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব বলা হয়ে থাকে। তো এই বিপ্লবের পটভূমি বা কারণ কী ছিল দেখে নেওয়া যাক। তো প্রথম যে কারণটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড। ঠিক আছে, প্রথম যে সাংস্কৃতিক বিপ্লবের কারণ বা পটভূমি সেটা হলো গ্রেট লিপ ফরওয়ার্ড। এর অর্থ হলো এর ব্যর্থতা। ঠিক আছে, গ্রেট লিপ ফরওয়ার্ডের ব্যর্থতা। 1958 সালে মাও চীনের দ্রুত শিল্পায়ন এবং কৃষির উন্নতির জন্য এক অর্থনৈতিক পরিকল্পনা নেন। ঠিক আছে, কৃষির দ্রুত উন্নয়নের জন্য তিনি প্রথমে একটা অর্থনৈতিক পরিকল্পনা নেন, কিন্তু এটি চরমভাবে ব্যর্থ হয় এবং চীনে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। তো 1958 সালে চীনের কৃষির উন্নতির জন্য মাও একটা অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু এই পরিকল্পনাটা পুরোপুরি ফ্লপ হয়ে যায়। ঠিক আছে, এবং তার ফলে কি হয়, চীনে একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর ফলে কমিউনিস্ট পার্টির ভিতরে মাও এর নেতৃত্ব ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে বা দুর্বল হয়ে পড়ে এবং লিউ শাওচি বলে একজন এবং ডেন সিয়াংপি এর মতো বাস্তববাদী নেতারা ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। যখন প্রভাব ধীরে ধীরে কমতে থাকে, কৃষির উন্নতির জন্য তিনি যে অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছিলেন সেটা পরিকল্পনা করেছিলেন সেটা ব্যর্থ হওয়ার পরে তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে এবং তার অপোজিটে যারা ছিল তাদের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে এখানে। ঠিক আছে, নেক্সট হলো পুঁজিবাদের পুনরুত্থানের আশঙ্কা। পুঁজিবাদের পুনরুত্থানের আশঙ্কা বলতে বোঝানো হয়েছে যে মাও মনে করেছিলেন যে প্রশাসন এবং বুদ্ধিজীবী মহলে এক ধরনের আমলাতান্ত্রিক বুর্জোয়া মানসিকতা তৈরি হচ্ছে, যা চীনকে সোভিয়েত ইউনিয়নের মতো সংশোধনবাদ এর দিকে ঠেলে দিচ্ছে। সমাজতন্ত্রবাদকে বাঁচাতে হলে সংস্কৃতি রূপান্তর জরুরি বলে তিনি বিশ্বাস করতেন। তো মাও মনে করতেন যে যদি সমাজতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে অবশ্যই সংস্কৃতির রূপান্তরটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, নেক্সট হলো ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই। কি হয়, পার্টির নীতি নির্ধারণে নিজের হারানো একছত্র নিয়ন্ত্রণ
ফিরে পেতে মাও সাধারণ জনগণ এবং ছাত্র সমাজকে সরাসরি পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এবার নিজের যে শক্তিটাকে ধীরে ধীরে বাড়ানোর জন্য এবং পুনরায় তার অবশেষে ক্ষমতাটাকে ফিরে পাওয়ার জন্য তিনি কি করে, তার নিয়ন্ত্রণকে ফিরে পেতে সাধারণ জনগণের সাথে এবং ছাত্র সমাজকে সরাসরি এখানে যুক্ত করে এবং পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সেই সাধারণ জনগণ এবং ছাত্র সমাজকে তিনি ব্যবহার করতে শুরু করেন, ঠিক আছে, বা এই সিদ্ধান্ত তিনি নেন। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।